ফিয়ার উইথ নায়ার। আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। আসসালামু আলাইকুম। ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আপনাদের লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আর আপনারা আমাদের এই ঘটনাগুলো শোনার পর আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু জানাতে ভুলবেন না। আর লিসেনার্স, কমেন্ট যে সবসময় পজিটিভ হবে সেটাও কিন্তু না। আপনারা কিন্তু চাইলে আমাদের গঠনমূলক যে সমালোচনা আছে সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই আমাদের ঘটনা পাঠাবেন, কারণ আপনারা যদি আমাদের ঘটনা না পাঠান তাহলে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের যাত্রা আমরা কিন্তু আর সামনে এগিয়ে নিতে পারবো না। আপনার সাথে যদি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনার পরিচিত বন্ধুবান্ধব তাদের সাথে যদি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনার এলাকায় যদি প্রচলিত কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর আপনি চাইলে আমাদের যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে কিন্তু জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। এছাড়াও কিন্তু লিসেনার্স, আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিও কল, টেক্সট অথবা ভয়েস ক্লিপের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। লিসেনার্স, এরপরেও যদি আপনারা আরও সহজ পদ্ধতিতে আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আছে, লিঙ্কে গিয়ে সেখানে ক্লিক করে কিন্তু মেসেঞ্জারেও কিন্তু আপনারা চাইলে অডিও কল, ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও আপনারা ঘটনা পাঠাতে পারবেন। তো যাই হোক লিসেনার্স, অনেক কথা বলে ফেললাম। আর কথা না বাড়িয়ে আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। আর আজকে আমি প্রথম ঘটনাটা আসলে যিনি পাঠিয়েছেন তিনি আপনাদের সবার পরিচিত সাজ্জাদ নূর শোভন ভাই। আর এই সাজ্জাদ নূর শোভন ভাইয়ের বেশ কিছু ঘটনা কিন্তু আমাদের যে বিগত এপিসোডগুলো আছে লিসেনার্স, সেই এপিসোডগুলোতে আমরা প্রচার করেছি। আর উনি কিন্তু আমরা ইনশাল্লাহ সামনে যে ঈদ স্পেশাল এপিসোড করব, এই স্পেশাল এপিসোডের জন্য কিন্তু উনি আমাদের ইতিমধ্যে কিন্তু ঘটনা পাঠিয়েছেন। আর ওনার আজকে প্রথম যে ঘটনাটা, এই ঘটনার শিরোনাম উনি দিয়েছেন দেও জিন। লিসেনার্স, আপনারা যারা গ্রামে থাকেন, যাদের বাসার নদীর পাড়ে, তারা হয়তোবা জানেন যে এই যে দেও, এইটা কিন্তু আসলে এক ধরনের জিন। আর এরা কিন্তু পানিতে থাকে বলে এদেরকে আসলে দেও জিন বলা হয়। আজকের এই ঘটনাটা দেও জিনের একটা ঘটনা। আমি আশা করি লিসেনার্স এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই সাজ্জাদ নূর শোভন ভাই, ওনার গ্রামের বাসা হলো পাবনা জেলার আটঘরিয়া উপজেলায়। আর এই ঘটনাটা উনি সংগ্রহ করেছেন চণ্ডাল তান্ত্রিকের কাছ থেকে। আর লিসেনার্স, এই যে চণ্ডাল তান্ত্রিক, উনি একজন তান্ত্রিক। আর ওনার বেশ কিছু ঘটনা এই শোভন ভাইয়ের কাছে আছে, উনি আমাদের সময় করে দিবেন এবং আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য প্রচার করব। তো এই যে চণ্ডাল তান্ত্রিক, ওনার একজন সহকারী ছিল। মানে লিসেনার্স, সহকারী বলতে এখানে আসলে উনি এই তান্ত্রিকের সাথেই থাকে এবং সে নিজেও বিভিন্ন তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী হতে চায়। আর এই কারণে সে তান্ত্রিকের সাথে থাকে এবং বিভিন্ন তান্ত্রিকের যে উনি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে যে কাজগুলো করে সেই সময় সে তার পাশে থাকে। তো ওনার নাম হলো দিলীপ। তো এই চণ্ডাল তান্ত্রিক আর দিলীপ ওনারা
রাঙামাটি থেকে চট্টগ্রামের দিকে আসা যে কর্ণফুলী নদী আছে, এই নদীর পাশে কোনো এক গ্রামে একটা কারণে বেশ কিছুদিন অবস্থান করে। তো কিছুদিন থাকার পর তারা দেখতে পায় এই যে গ্রাম যেখানে তারা আছে, এই গ্রামের লোকেরা ওনারা একটা সমস্যায় আছে। আর সেই সমস্যাটা হলো ওনারা নদীতে মাছ ধরতে যায় না। তো দিলীপ উনি এই গ্রামে খোঁজ নেয় যে কেন আসলে এই গ্রামের মানুষেরা নদীতে মাছ ধরতে যায় না। তো সে তখন একটা ভয়ানক কথা জানতে পারে, আর সেটা হলো এক জেলে তাকে তখন জানায় যে তারা আসলে বেশিরভাগ সময় একটা সময় রাত্রে নদীতে মাছ ধরতো। তো একদিন রাত্রে যখন এক জেলের দল মাছ ধরতে যায়, তো ওই দিন রাত্রে তারা আসলে নদীতে খুব একটা মাছ পায় না। সেদিন রাত্রে হয় কি, কোনো কিছু একটা এসে এই নৌকাতে এসে মানে পানির ভিতর থেকে উপরে উঠে এসে তাদেরকে মানে এই যে জেলের দল তাদেরকে ভয় দেখায়। তো যেহেতু তারা নদীতে বিভিন্ন সময় মাছ ধরতো, তারা আসলে তখন বুঝতে পারে যে পানির ভিতরে থাকা এক ধরনের পিশাচের কবলে তারা পড়েছে। আর এই কারণে তারা ওই রাত্রে আর বেশিক্ষণ নদীতে থাকে না। তো তারা সেদিনের মতো চলে আসে। তো এই ঘটনার দু একদিন পরে ওই গ্রামের যে অন্য জেলের দল যে আছে, ওই দলের সাথে ঠিক একই একটা ঘটনা ঘটে। আর সেটা হলো তারা যখন নদীতে রাত্রে মাছ ধরতে যায়, নদীতে যখন তারা মাছ ধরতে ছিল এবং মাছ ধরে ধরে যখন তারা এই যে নৌকার ভিতরে যখন মাছ রাখে, ঠিক তখন তারা খেয়াল করে তারা যে মাছ রাখতেছে একটু পর পর মনে হচ্ছে তাদের মাছ তারা রাখে আর মাছ মানে ওইখানে থাকে না, মানে মাছ চুরি হয়ে যাচ্ছে। মানে কোনো কিছু একটা তাদের মাছ সে মনে হচ্ছে চুরি করে নিয়ে যাইতেছে। মানে কোনোভাবেই তারা মাছ পায় না। তারা যতই মাছ রাখে একটু পর তারা সেই মাছটা আর খুঁজে পায় না, মানে কোথায় যায় কে নেয় এইটা আর তারা বলতে পারে না। তো যখন আসলে গ্রামের ভিতরে এই সমস্যাটা আসলে খুব বেশি হয়ে যায়, তখন গ্রামবাসীরা আর টিকতে না পারে ওই গ্রামেরই এক পুরোহিতের কাছে যায়। তো পুরোহিত উনি তখন সব ঘটনা আসলে শোনেন। শোনার পরে উনি সে রাত্রে ওই যে নদী ছিল যেখানে আসলে সমস্যা হতো, সেই নদীর পাড়ে যায়। তো পুরোহিত নদীর পাশে বসে সে তার যে রিচুয়াল ছিল এই রিচুয়াল করতে থাকে, এবং একটা পর্যায়ে সে বলে এই নদীর যে পিশাচ যে আসলে এই যে গ্রামের যে জেলেরা ছিল তাদেরকে ডিস্টার্ব করে এবং ভয় দেখায় আর মাছ নিয়ে যায়, এই পিশাচকে নাকি এই পুরোহিত সে ধরে ফেলেছে। এবং সে আরও বলে যে এই সমস্যার সমাধান হয়েছে এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তো গ্রামবাসীরা খুব খুশি হয় এবং তারা এটা ভাবে তাদের আর কোনো সমস্যা হবে না। কিন্তু লিসেনার্স, এইটা ছিল সবচেয়ে বড় একটা ভুল। আসলে এই যে পুরোহিত উনি কিন্তু কোনো পিশাচকে তখন ধরে নাই। চলুন এখন জেনে নিই আসলে ঘটনাটা কি। তো এই যেদিন থেকে এই যে পুরোহিত যেদিন থেকে বলে যে পিশাচকে সে ধরে নিয়ে গেছে, সেদিন রাত থেকেই বিভিন্ন ধরনের ঘটনা আর অত্যাচার ওই গ্রামে শুরু হয়। দিনের বেলা যখন জেলেরা মাছ ধরতে যেত তখন তারা নদীতে একটা মাছও পেত না। আর রাত্রে যখন তারা মাছ ধরতে যেত তখনই মাছ তো পেতই না, সেই সাথে তাদের যে নৌকা ছিল এই নৌকা কোনো কারণ ছাড়াই, কোনো বাতাস নাই, কোনো কিচ্ছু নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, কোনো কারণ ছাড়াই নৌকা উল্টে যেত। কখনো কখনো হতো কি, নৌকা উল্টে যাওয়ার পর এই জেলে যারা থাকতো এই জেলেগুলো বিভিন্ন সময় মনে হচ্ছে তাদের কেউ যেন তাদের পা ধরে টান দিত আর পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করত, এরপর আবার ছেড়ে দিত। এইভাবে বিভিন্ন ধরনের অত্যাচার কিন্তু এই গ্রামবাসী বিশেষ করে এই জেলে যারা ছিল তাদের উপরে শুরু হয়। তো অত্যাচারের মাত্রা যখন আসলে খুব বেশি হয় তখন কিন্তু এই গ্রামের লোকেরা আবার সেই পুরোহিতের কাছে যায়। তো তখন পুরোহিতের বাসায় গিয়ে তারা দেখতে পায় যে পুরোহিত সেখানে নাই। নাই তো নাই, মানে এলাকাবাসী তখন
এই পুরোহিতের সম্পর্কে কোনো কিছুই বলতে পারে না। মানে সে কবে এখানে আসছে, কবে চলে গেছে, তাকে শেষ কবে কে দেখছে, এই কথাগুলো কেউ বলতে পারে না। তো তখন তারা আসলে অনেক বেশি অবাক হয়। আর এই যে দিলীপ ছিল লিসেনার্স, চণ্ডাল তান্ত্রিকের যে সহযোগী ছিল, এই দিলীপ এই ঘটনাগুলো শোনার পর উনি চণ্ডাল তান্ত্রিককে সব বলে। তো তান্ত্রিক তখন গ্রামের যে মোড়ল ছিল এই মোড়লের সাথে কথা বলে এবং সে বলে যে এই যে সমস্যা, এই সমস্যার সে সমাধান করতে পারবে, তবে বিনিময়ে তাকে 2টা ছাগল দিতে হবে। তো তান্ত্রিক যখন এই কথা মোড়লকে বলে, মোড়ল মশাই উনি আসলে গ্রামের যে মানুষের সমস্যা, এই সমস্যার কথা হয়ে উনি রাজি হয়। তো যাই হোক, সেই রাত্রে এই যে চণ্ডাল তান্ত্রিক লিসেনার্স উনি ধ্যানে বসে। লিসেনার্স, এইখানে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, আর সেটা হলো এই যে চণ্ডাল তান্ত্রিক, ওনার কাছে কিন্তু বিভিন্ন ধরনের জিন ছিল। আর এই জিনগুলোকে দিয়ে উনি যে ওনার যে ভৌতিক সমস্যার সমাধান বা বিভিন্ন ধরনের যে কাজ, এইগুলো কিন্তু এই জিনদের মাধ্যমে উনি করত। আর ওনার কাছে আদমখোর নামের এক ধরনের জিন ছিল। আর এই জিনগুলো ছিল ভয়ানক এক ধরনের জিন। আর আদমখোর লিসেনার্স, আপনারা হয়তো অনেকে জানেন যে এই আদমখোর জিনেরা কিন্তু আমরা যারা মানুষ আছি, মানে আদম যারা আছে, তাদের কিন্তু খেয়ে থাকে। তো কখনো কখনো তারা সুযোগ পেলে মৃত মানুষদের দেহ খেয়ে থাকে, আর সুযোগ পেলে তারা জীবিত মানুষকে মেরে ফেলার পরে কিন্তু তাদের গোস্ত খায়। তো যাই হোক, এই তান্ত্রিক উনি যখন ধ্যানে বসার পর তার কাছে যে আদমখোর জিনেরা ছিল তাদের থেকে সে ঘটনা শুনতে চায়। তো আদমখোর জিনেরা ওনারা খোঁজ নিয়ে তান্ত্রিককে অন্যরকম একটা তথ্য জানায়। আর সেটা হলো এই যে পুরোহিত ছিল গ্রামের মানুষেরা যখন তাদের সমস্যা নিয়ে এই পুরোহিতের কাছে গিয়েছিল, আর পুরোহিত কিন্তু তখন বলেছিল যে সে নাকি এই যে পিশাচ যে আছে, এই পিশাচকে সে ধরে নিয়ে গিয়েছিল। তো লিসেনার্স, এইটা কিন্তু ছিল একটা পুরোপুরিভাবে একটা মিথ্যা কথা। আর এই খবরটা কিন্তু এই চণ্ডাল তান্ত্রিকের যে আদমখোর জিন ছিল, সেই জিনগুলো খোঁজ নেওয়ার পরে এই চণ্ডাল তান্ত্রিককে জানায়। তো লিসেনার্স, এই যে পুরোহিত উনি আসলে যাকে ধরেছিল সেটা হলো এই যে দেও জিন ছিল, এই দেও জিনের ছোট্ট একটা বাচ্চা জিন। আর এই পুরোহিত এই বাচ্চা জিনকে নিয়ে যাওয়ার পর উনি বিভিন্ন কাজে এই জিনের এই বাচ্চাকে ব্যবহার করত। তো এই যে চণ্ডাল তান্ত্রিক উনি পরের দিন রাত্রে এই নদীর পাড়ে বসে ওনার রিচুয়াল শুরু করে, এবং সে এই যে দেও জিন ছিল লিসেনার্স, এই দেও জিনকে রিচুয়াল করার মাধ্যমে ডাকতে থাকে। তো একটা পর্যায়ে এই দেও জিন উনি আসে। দেও জিন আসার পর এই জিন খুব রাগ নিয়ে এই তান্ত্রিককে বলে যে ওর এত সাহস, ও আমার ছেলেকে ধরে নিয়ে যায়। আমি এই গ্রামের কাউকে কোনো দিন এই নদীতে আর মাছ ধরতে দেব না। তো তান্ত্রিক তখন বলে যে এই পুরোহিত তো বাচ্চা ধরেছিল, তুমি তো তাকে মেরে ফেলেছ, তাহলে এদেরকে ছেড়ে দাও। লিসেনার্স, এইখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি, এই যে পুরোহিত যখন গ্রামবাসী দ্বিতীয়বার যখন ওনাকে খুঁজতে যায়, আসলে কিন্তু এই যে দেও জিন, এই দেও জিনটা কিন্তু গ্রামের যে পুরোহিত ছিল, এই পুরোহিতকে কিন্তু সে হত্যা করে। আর হত্যা করার পরে এই পুরোহিতের যে লাশটা ছিল, এই লাশটা কিন্তু সে গায়েব করে দেয়। তো যাই হোক লিসেনার্স, তান্ত্রিক যখন এই দেও জিনকে বলে যে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও আর কখনোই এই গ্রামবাসীদের উপর অত্যাচার করবে না, তো এই কথা শোনার পরেই এই দেও জিনটা সে অনেক ক্ষেপে যায়। আর ক্ষেপে যাওয়ার পরে তান্ত্রিককে সে মারতে আসে। আর ঠিক এই সময় এই তান্ত্রিকের যে পোষা আদমখোর জিনগুলো ছিল,
এই জিনগুলো কিন্তু এই যে দেও জিন ছিল লিসেনার্স, এই দেও জিনের সাথে মারামারি করে। তো তাদের মাঝে তখন প্রচুর লড়াই হয়। তো লড়াইয়ের এক পর্যায়ে এই দেও জিন উনি কিন্তু হার মানে। তো তখন এই তান্ত্রিক এই দেও জিনকে বলে, তুই আমার কথা শুনবি নাকি এখানেই তোকে মেরে ফেলবো। এইভাবে তান্ত্রিক যখন এই দেও জিনকে এই কথাগুলো বলে, তখন কিন্তু এই জিনটা বেশ ভয় পায়। আর তখন সে এই তান্ত্রিককে কথা দেয় সে আর কখনো এই গ্রামের মানুষের উপর কোনো ধরনের অত্যাচার করবে না। এমনকি নদীতে যখন তারা মাছ ধরতে যাবে তখন তাদের কোনো ধরনের ডিস্টার্ব করা বা মেরে ফেলা বা নৌকা উল্টিয়ে দেওয়া এইগুলো সে আর করবে না। আর ওই সময় এই তান্ত্রিক সে কিন্তু এই যে দেও জিন ছিল, এই দেও জিনের কাছ থেকে ওনার শরীরের কোনো কিছু একটা রেখে দেয়। আর এটা সে তার যে গ্রাম ছিল গ্রামের মোড়লকে দেয়, দিয়ে বলে যে আপনাদের গ্রামে আর নদীতে যদি আর কোনো সমস্যা হয় তাহলে এই জিনিসটা তখন আগুনে পোড়াবেন, পোড়ালে পরে আর কোনো সমস্যা হবে না। আর এই তান্ত্রিক এটাও বলে, যখন আপনি এটা আগুনে পোড়াবেন তখন আমি যেখানেই থাকি না কেন আমি কিন্তু এটা বুঝতে পারবো। তো যাই হোক, এই বলে তখন এই তান্ত্রিক আর এই যে দিলীপ ছিল ওনারা চলে যায়। চলে যাওয়ার সময় তারা যে কথা দিয়েছিল ছাগল নিয়ে যাবে, এই ছাগলটা কিন্তু তারা নিয়ে যায়। আর ছাগল নিয়ে যাওয়ার পর চণ্ডাল তান্ত্রিক এই ছাগলটাকে কিন্তু সে মহাদেবের নামে বলি দেয়। আর এই মাধ্যমে কিন্তু এই যে ঘটনাটা ছিল লিসেনার্স, এটা কিন্তু শেষ হয়। লিসেনার্স, আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অনেক ভয়ের একটা ঘটনা। আমি জানি না লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদের কতটুকু ভয় জাগাতে পেরেছি। আর যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তিনি কিন্তু আমাদের নিয়মিত ঘটনা দিচ্ছেন। সেই পাবনা থেকে আমাদের সবার প্রিয় সাজ্জাদ নূর শোভন ভাই। শোভন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আমরা আশা করি আপনি সামনে আমাদের আরও বেশি ভয়ানক সত্যিকারের সব ভৌতিক ঘটনা আমাদের পাঠাবেন। লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যায়। ফেয়ার উইথ নায়ার, আমরা কল্পনা সত্য ঘটনা বলে থাকি। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স, আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যখন আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু আমাদের এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং সেই সাথে আপনাদের যে মন্তব্য আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের মন্তব্য যে সবসময় লিসেনার্স পজিটিভ হবে বিষয়টা কিন্তু সেটা না। আপনারা কিন্তু চাইলে আমাদের গঠনমূলক সমালোচনাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আর একটা ঘটনায় চলে যায়। তো এই ঘটনাটা আমাদের দিয়েছেন ফারিয়া ইভানা হিম আপু। আর এই ফারিয়া আপুর বাসা হলো নারায়ণগঞ্জে। লিসেনার্স, এই ঘটনাটা কতটা ভৌতিক সেটা আপনারাই ভালো জানবেন। আর এই ঘটনাটা কিন্তু অনেক রহস্যময় একটা ঘটনা এবং অদ্ভুত একটা ঘটনা। ঘটনাটা আমি আসলে যখন পড়ি তখন কিন্তু বেশ কিছু জায়গায় আমার অনেক বেশি পরিমাণে রহস্যময় মনে হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাটা শুরু করি। এই ঘটনাটা ঘটে 2020 সালের শুরুর দিকে।
তো দিনটা ছিল 16ই জানুয়ারি, বৃহস্পতিবার। তো ওই দিন এই ফারিয়া আপু উনি যথারীতি সকালবেলা সকাল 8টার দিকে উনি ওনার কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে আসার পর উনি তার যে ক্লাস ছিল ক্লাসে যোগদান করে, সবার সাথে ক্লাস করে। আর ওই দিন তার মাত্র 2টা ক্লাস ছিল। আর ওই দিনে কিন্তু দুর্ঘটনাবশত তার যে বাকির বন্ধু ছিল তারা কিন্তু কেউই সেদিন কলেজে আসে না। তো উনি 2টা ক্লাস করে, লিসেনার্স ওনাদের যে ক্লাসরুম ছিল সেটা ছিল কিন্তু 3 তলায়। তো উনি 2টা ক্লাস করে উনি তখন নিচের দিকে আসতেছিল। তো 3 তলা থেকে উনি যখন নামতেছিল, নামতে নামতে উনি খেয়াল করে তখন সকাল 10টার মতো বাজে। তো উনি যখন নামতেছিল আর ঠিক ওই সময় তিনি ফেসবুক স্ক্রল করতেছিল। এমন সময় ওনার পেছন থেকে এক যুবতী মেয়ে হঠাৎ করে ওনাকে বলে, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো, আমি জানি তোমার কোনো বন্ধু বান্ধব নাই। তো তখন এই ফারিয়া আপু বলে, আপনি কিভাবে জানেন? তো তখন ওই যুবতী মেয়েটা বলে, আমি এমন অনেক কিছুই জানি। এই কথা শোনার পর এই ফারিয়া আপু উনি বলে যে আমি আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আর উনি আসলে এই ফারিয়া আপু আসলে মনে মনে উনি ভয় পেতে থাকে, কারণ ওনাদের যে কলেজ, এই কলেজে কিন্তু র্যাগিংয়ের বিষয়টা ছিল। আর এই কারণেই উনি এই যে যুবতী মেয়েটা যিনি ওনার সাথে কথা বলতে চাইতেছিল ওনাকে কিন্তু সে ইগনোর করতে থাকে। লিসেনার্স, এখানে আমি আপনাদের আর একটা কথা বলে রাখি, সেটা হলো এই যে কলেজটা এটা কিন্তু শুধুমাত্র নারায়ণগঞ্জে না, এটা কিন্তু পুরো বাংলাদেশে নামকরা একটা কলেজ। আর সঙ্গত কারণে কিন্তু যেহেতু অনেক নাম করা একটা কলেজ, আর এই কারণে কিন্তু আমরা এই কলেজের নামটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না। আর এছাড়াও এই ফারিয়া আপু কিন্তু এই কলেজেরই একটা ভবনের নাম আমাদের বলেছেন। যদি আমি আপনাদের সামনে এই ভবনের নামটাও প্রকাশ করি তাহলেও কিন্তু আপনারা এই কলেজটাকে চিনে ফেলবেন। আর এই কারণে আমি কিন্তু এই কলেজের যে ভবনের নামটা যেটা আমাদের এই ফারিয়া আপু দিয়েছেন এটাও কিন্তু আপনাদের সামনে বলতে পারবো না। আপনারা অনেকেই অনুমান করতে পারবেন এই কলেজের নামটা কি। তো এরপরেও আমি আপনাদের কাছে লিসেনার্স অনুরোধ করব, আপনারা কমেন্ট বক্সে এই কলেজের নামটা বলবেন না। তো যাই হোক, যখন এই যুবতী মেয়েটা এই ফারিয়া আপুর সাথে কথা বলতে চায়, এই ফারিয়া আপু কিন্তু র্যাগিংয়ের যে বিষয়টা ছিল এই কারণেই ওনার সাথে আসলে কথা বলতে চাইতেছিল না। তো এক পর্যায়ে হয় কি, এই যুবতী মেয়েটা হঠাৎ করেই এই ফারিয়া আপুর হাত ধরে ফেলে আর তখন বলে, চলো আজ তোমাকে পুরো কলেজটা ঘুরে দেখাই। তো তখন এই ফারিয়া আপু উনি এই যুবতী মেয়েকে বলে যে, দেখো আপু, এই কলেজের এমন কোনো কোণা নেই যেটা আমি চিনি না, আমি এই কলেজের সব কিছুই চিনি। তো যখন এই যে যুবতী মেয়েটা উনি যখন এই ফারিয়া আপুর হাতটা ধরে ফেলার পর মনে হচ্ছিল উনি মন্ত্রমুগ্ধের মতো হয়ে এই মেয়েটার পিছু পিছু হাঁটতেছিল। তখন সে এই ফারিয়া আপুকে কলেজের পেছনে যে বাস আর একটা যে ভবন ছিল এই ভবনের দিকে নিয়ে যায়। তো লিসেনার্স, এইখানে এই যে ফারিয়া আপু যে ভবনের নামটা বলেছেন, এই ভবনটা নাকি অনেক পুরাতন একটা ভবন এবং এটার অবস্থা ছিল খুবই জীর্ণ শীর্ণ। আর এটা ছিল কিন্তু 3 তলা বিশিষ্ট একটা ভবন। তো ফারিয়া আপু যখন এই ভবনে যায় তখন সে অবাক করা একটা বিষয় দেখতে পায়, আর সেটা হলো এই 3 তলা ভবনটা নাকি তখন 6 তলা পর্যন্ত হয়ে গেছে এবং এই যুবতী মেয়েটা এই ফারিয়া আপুকে এই 6 তলা পর্যন্ত ঘুরিয়ে সে নিয়ে আসে। আর তখন সে দেখতে পায় এই যে রুমগুলো ছিল ভবনের, এই রুমগুলো নাকি অনেক সুন্দর আর গোছানো। এটা দেখে এই ফারিয়া আপু উনি আসলে নিজেকে বিশ্বাস করতে পারতেছিল না। উনি মনে মনে ভাবতে থাকে যে এটা আবার কোন জায়গা, আমাদের কলেজে তো এমন কোনো ভবন নাই, এমন কোনো জায়গা নাই। আর আমাদের কলেজের ক্লাসরুমগুলো কিন্তু এত সুন্দর আর গোছানো না।
তো যাই হোক, মাঝে মাঝে নাকি এই যুবতী মেয়েটা এই ফারিয়া আপুকে বলে যে কেমন লাগছে তোমার। তো তখন এই ফারিয়া আপু উনি উত্তর দেয়, হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, আর আমি তো আসলে এমন সুন্দর আর গোছানো রুম কখনো আমাদের কলেজে দেখি নাই আর খেয়ালও করি নাই। এর মাঝে একটা পর্যায়ে হয় কি, এই ফারিয়া আপু উনি খেয়াল করে এই যে যুবতী মেয়েটা যার সাথে উনি হাঁটতেছে তার হাতের আঙুলে কোনো নখ নাই। তো এই বিষয়টা দেখার পরে এই ফারিয়া আপু একটু ভড়কে যায়। এরপরে সে আসলে ভাবতে থাকে হয়তোবা এটা তার মনের ভুল। কিন্তু এই ফারিয়া আপু উনি দেখতে পায় এই যে যুবতী মেয়েটা তার গায়ের রং একদম দুধের মতো সাদা, আর তাকে দেখতে একদম পরীর মতো লাগে। সে ছিল অপরূপা একটা সুন্দরী একটা মেয়ে। এক পর্যায়ে হয় কি, এই ফারিয়া আপু উনি এই যুবতী মেয়েটাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, আপনার ফেসবুক আইডি অথবা ফোন নাম্বারটা আমাকে দিন। তো তখন এই যে যুবতী মেয়েটা উনি এই ফারিয়া আপুকে বলে তুমি যখনই চাও তখনই আমাকে ডাকবা, আর তখনই আমি এসে পড়ব। তো এই কথা শোনার পর এই ফারিয়া আপু উনি অনেক বেশি আসলে হাসতে থাকে, এবং এক পর্যায়ে সে বলে যে আপু তুমি কি কোনো পড়ি যে আমি ডাকলে তুমি চলে আসবা। তো এই কথার সে কোনো পাত্তা দিল না, মানে এই ফারিয়া আপু যখন এই কথা বলে তখন কিন্তু এই যুবতী মেয়েটা সে পাত্তা দিল না। তো তখন এই ফারিয়া আপু আবার সে তার থেকে নাম্বার চায়। তো তখন এই যুবতী মেয়েটা একটা কথা বলে, আর এই কথা শোনার পর এই ফারিয়া আপুর কলিজায় পানি একদম শুকিয়ে যায়। তখন সে বলে যে আমাদের ওখানে তো এসবের কোনো ব্যবস্থা নাই। এই কথা শোনার পরে তো এই ফারিয়া আপু অনেক বেশি ভয় পায়। তো তারপর এই যুবতী মেয়েটা এই ফারিয়া আপুকে বলে তুমি এই সিঁড়ি দিয়ে লাফ দিয়ে নিচে চলে যাও। তখন কিন্তু এই ফারিয়া আপু দেখতে পায় যে এখানে মাত্র 2টা সিঁড়ি, মানে লাফ দিলেই সে সিঁড়ির নিচে আসবে, একদম দূরত্বটা একদম কম। তো উনি যখন লাফ দিবে ঠিক ওই সময়ে সে দেখতে পায় তার কলেজেরই এক বড় ভাই, পরিচিত এক বড় ভাই, সে নিচ থেকে তাকে দেখতেছে, মানে ফারিয়া আপুকে দেখতেছে, আর সে তাকে বলতেছে এই ফারিয়া তুমি কি করতেছ। তো এরপর পরেই ফারিয়া আপুর যে পরিচিত বড় ভাই ছিল উনি হাঁপাতে হাঁপাতে এই ফারিয়া আপুর কাছে আসে এবং তার হাতটা সে ধরে ফেলে। ধরে ফেলার পর হাত ধরে টান দেয়, এবং তখন সে এই ফারিয়া আপুকে বলে ফারিয়া তুমি কি করতেছো, তুমি কি দেখছো তুমি এখন কোথায়। তো তখন এই ফারিয়া আপু বলে যে আমি তো সিঁড়ি থেকে লাফ দিতেছিলাম। তো তখন এই ফারিয়া আপুর হুঁশ ফেরে, আর সে তখন দেখতে পায় সে বারান্দার যে কিনারা আছে লিসেনার, এই কিনারার উপরে সে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার পর সে অনেক বেশি ভয় পায়, এবং সে তখন ঠিক তার পেছনে তাকায়। তাকানোর পরে সে খেয়াল করে এই যে যুবতী মেয়েটা ছিল সেটা আর এখানে নাই। তো এরপর তারা মানে ফারিয়া আপু তার যে তার পরিচিত যে ভাই ছিল ওনারা নিচে আসে। নিচে আসার পর ফারিয়া আপু তার ভাইকে সব খুলে বলে। তো খুলে বলার পর তার ভাই তাকে বলে যে আর কখনো যেন তোমাকে এখানে না দেখি, এইভাবে সে তাকে বলে। এরপর এই ফারিয়া আপু উনি যখন কলেজ ছুটি হওয়ার পর যখন গেট দিয়ে বের হয়, গেট দিয়ে বের হওয়ার পর আচমকা সে এই যুবতী মেয়েটাকে দেখতে পায়। আর তখন সে খেয়াল করে এই যুবতী মেয়েটা বিশ্রীভাবে হাসতেছে, আর এই হাসিটা দেওয়ার পরেই সে যেন হঠাৎ করেই কোথায় মিলিয়ে যায়। তো আসলে এটাই ছিল ঘটনা লিসেনার্স, অনেক রহস্যময় একটা ঘটনা এবং অদ্ভুত রকমের একটা ঘটনা। আমি জানি না লিসেনার্স এই ঘটনাটা শোনার পর আপনাদের কতটুকু ভয় লেগেছে, তবে আমি আসলে যখন এই ঘটনাটা পড়ি তখন কিন্তু এই ঘটনাটা আমার কাছে অনেক বেশি রহস্যময় একটা ঘটনা মনে হয়েছে। অনেক সময় কিন্তু লিসেনার্স আমরা
শুনে থাকি যে অনেক পুরাতন কলেজ বা পুরাতন ভবনে কিন্তু বিভিন্ন ধরনের অশরীরী উপস্থিতি পাওয়া যায়। আর সময়ে সময়ে কিন্তু এই অশরীরী যারা থাকে তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে মানুষের সামনে এসে পড়ে। যদি লিসেনার্স এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটে থাকে বা আপনার জানা থাকে বা আপনার এলাকায় প্রচলিত আছে এমন কোনো ভৌতিক ঘটনা, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের আপনি জানাতে পারবেন আমাদের ইমেলে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আপনি চাইলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লিসেনার্স, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অডিও কল, ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেই কিন্তু আপনি আমাদের জানাতে পারেন। এছাড়াও আমাদের যে ফেসবুক আইডি আছে লিসেনার্স, এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার জানা ঘটনাগুলো কিন্তু অডিও কল, টেক্সট অথবা ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। ধন্যবাদ ফারিয়া ইভানা হিম আপুকে দারুণ একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য। আমি আশা করি এই ফারিয়া ইভানা হিম আপু পরবর্তীতে আমাদের আরও ঘটনা পাঠাবেন। আর এই ঘটনাগুলো আমি ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের যারা লিসেনার্স আছে তাদের জন্য আমাদের এই চ্যানেলে ইনশাআল্লাহ প্রচার করব। তো লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায় চলে যায়। ফিয়ার উইথ নায়ার, আমরা গল্প না সত্য ঘটনা বলে থাকি। আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স। আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, এখন যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আর সেটা হলো, আমরা কিন্তু অনেক সময় জেনে থাকি যে মাদ্রাসাগুলোতে কিন্তু বিভিন্ন সময় জিনের বাচ্চারা তারা কিন্তু লেখাপড়া করে। এটা কিন্তু একটা প্রমাণিত একটা ঘটনা লিসেনার্স। আপনারা চাইলে কিন্তু আপনাদের এলাকায় বা আপনাদের বাড়ির পাশে যে বড় বড় মাদ্রাসাগুলোর আছে লিসেনার্স, সেখানে কিন্তু আপনি চাইলে খবর নিয়ে দেখতে পারেন। অনেক সময় বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি যে অমুক মাদ্রাসায় কিন্তু মানুষরূপী হয়ে জিনের বাচ্চা বা জিনের ছেলে বা জিনের মেয়েরা তারা কিন্তু মানুষরূপী হয়ে এই মাদ্রাসায় পড়ালেখা করে এবং তাদের যে আচার ব্যবহার এটা কিন্তু একদম স্বাভাবিক হয়। এমনই একটা ঘটনা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ঘটনাটা আমাদের দিয়েছেন আরিফুল ইসলাম নয়ন ভাই। আর এই নয়ন ভাই বাংলাদেশ পুলিশের গর্বিত একজন সদস্য। আর এই আরিফুল ইসলাম নয়ন ভাইয়ের বাসা হলো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। আর বর্তমানে উনি ঢাকায় কর্মরত আছেন। ঘটনাটা আসলে ওনার খালামণির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আর এই ঘটনাটা ঘটে 2000 সালের দিকে। লিসেনার্স, এই নয়ন ভাইয়ের খালামণি উনি কিন্তু একটা মহিলা মাদ্রাসায় পড়ালেখা করত 2000 সালের দিকে। আর এই মাদ্রাসাটা ছিল চট্টগ্রামের সুনামধন্য একটা মহিলা মাদ্রাসা। আর যেহেতু এখন পর্যন্ত এই মাদ্রাসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা এসে পড়ালেখা করতেছে, আর এই কারণে কিন্তু লিসেনার্স আমরা এই মাদ্রাসার নামটা বলতে পারবো না। তো যাই হোক, এই 2000 সালের দিকে এই নয়ন ভাইয়ের খালামণি উনি এই মাদ্রাসায় পড়ালেখা করে। আর তখন কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা এসে এই মাদ্রাসায় পড়ালেখা করত। আর যেহেতু এটা মহিলা মাদ্রাসা ছিল, আর এই কারণে মাদ্রাসার হোস্টেলের থেকেই কিন্তু সব মেয়েরা এখানে পড়ালেখা করত। আর এই যে নয়ন ভাই ছিল লিসেনার্স, ওনার যে খালামণি ছিল, উনি কিন্তু এই নয়ন ভাইয়ের নানু বাসা থেকেই
পড়ালেখা করতো। আর নানুর বাসাটা কিন্তু মাদ্রাসা থেকে খুব বেশি দূরে ছিল না। তবে উনি মাঝে মধ্যেই হোস্টেলে ওনার যে বান্ধবীরা থাকতো তাদের সাথে দেখা করতে যেতেন। তো এই হোস্টেলে নয়ন ভাইয়ের খালামণির একটা বান্ধবী হয়, আর তাদের মাঝে সম্পর্ক ছিল লিসেনার্স খুবই ঘনিষ্ঠ। যেহেতু সময়টা ছিল 2000 সাল, আর তখন কিন্তু লিসেনার্স এখনকার মতো সবার হাতে হাতে কিন্তু মোবাইল ফোন ছিল না। আর এই কারণেই মোবাইল ফোন না থাকার কারণে কিন্তু সবার ফ্যামিলি সম্পর্কে খুব একটা জানার সুযোগ ছিল না। তো খালামণি যখন এই ফাতেমা তার বান্ধবীকে জিজ্ঞেস করতো যে তার বাসা কোথায় বা তার ফ্যামিলিতে কে কে আছে, তখন তিনি একটা কথা বলতেন, আর সেটা হলো ওনার বাসা কুষ্টিয়া শহরে। লিসেনার্স, আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আর ঘটনা বলার সুবিধার জন্য আমরা কিন্তু নয়ন ভাই যেহেতু ওনার খালামণির বান্ধবীকে ফাতেমা আন্টি বলে সম্বোধন করেছেন, আমরাও কিন্তু এই নয়ন ভাইয়ের খালামণির বান্ধবীকে ফাতেমা আন্টি বলে সম্বোধন করব। তো যাই হোক, মাঝে মধ্যেই নাকি এই নয়ন ভাইয়ের খালামণি আর তার যে বাকি যারা বান্ধবী ছিল তারা খেয়াল করতো এই ফাতেমা আন্টি হোস্টেল থেকে ঘন্টাখানেকের জন্য বের হতেন, এবং কোথায় গিয়েছিল, কার সাথে কথা বললো, এই কথাগুলো যখন এই ফাতেমা আন্টিকে জিজ্ঞেস করা হতো, উনি তখন বলতো যে মেহমান খানায় নাকি ওনার মা বাবা এসেছে এবং ওনাদের সাথে কথা বলার জন্য নাকি উনি ঘন্টাখানেক সেখানে থাকে। যেহেতু এই খালামণি আর এই ফাতেমা আন্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়, আর এই কারণেই মাঝে মধ্যে কিন্তু এই ফাতেমা আন্টি এই নয়ন ভাইয়ের নানুর বাসায় যাওয়া আসা করতো। আর এই কারণে ওনাদের মাঝে যে সম্পর্ক ছিল লিসেনার্স, এটা আরও বেশি গাঢ় হয়। তো এর মাঝে হয় কি, এই নয়ন ভাইয়ের নানা ভাই মারা যায়। আর লিসেনার্স, চট্টগ্রামের রীতি অনুযায়ী কিন্তু কে মারা যাওয়ার 4 দিনের দিন মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, আর সেই সাথে কিন্তু একটা মিলাদেরও আয়োজন করা হয়। আর এই দোয়া আর মিলাদ মাহফিলে যারা উপস্থিত হয় এবং তাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিন্তু লিসেনার্স দাওয়াত করা হয় এবং খাওয়া দাওয়ারও কিন্তু আয়োজন করা হয়, আর যেটাকে আসলে সহজ বাংলায় বলে মেজবান খাওয়ানো। তো যাই হোক, যথারীতি এই নয়ন ভাইয়ের খালামণি ওনার মাদ্রাসার সকল বান্ধবীর সাথে কিন্তু এই ফাতেমা আন্টি যে ছিল ওনাকেও কিন্তু দাওয়াত দেয়, এবং নয়ন ভাইয়ের যে খালামণি ছিল এই খালামণি কিন্তু এই ফাতেমা আন্টিকে আরও বলে যে তোমার কিন্তু বাবা মাকেও এই মেজবানে অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে, যেন কুষ্টিয়া অঞ্চলের মানুষ হয়ে চট্টগ্রামের মেজবান খাওয়ানোর একটা অভিজ্ঞতা তারা নিতে পারে। তো যাই হোক, এই মেজবান খাওয়ানোর দিন আসে। তো এই দিনে নয়ন ভাইয়ের খালামণির যে বাকি যারা বান্ধবী ছিল সবাই আসে। তো উনি তখন খেয়াল করে এই যে ফাতেমা আন্টি উনি তো আসেই নাই এবং ওনার পরিবারেরও কেউ সেদিন আসে নাই। আর যেহেতু এই নয়ন ভাইয়ের খালামণি আর এই ফাতেমা আন্টির বন্ধুত্ব অনেক গভীর ছিল, আর এত গভীর সম্পর্ক হওয়ার পরেও তারা আসলো না মেজবান খাওয়ানোর দিনে। এই কারণে কিন্তু নয়ন ভাইয়ের খালামণি উনি অনেক রাগ করে, আর এই রাগ করার কারণে সে এই ফাতেমা আন্টির সাথে কথা বলা বন্ধ করে দেয়। তো এই পর ওনাদের হেফজে পড়া শেষ হয়। তো হেফজে পড়া শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী সবাই হোস্টেল ত্যাগ করে যার যার বাসায় চলে যায়। ওই দিন হয় কি, এই ফাতেমা আন্টি এই খালামণিকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি করার এক পর্যায়ে উনি নয়ন ভাইয়ের খালামণিকে অদ্ভুত কিছু তথ্য দেয়, আর সে তখন বলে, কান্নাকাটি করতে করতে সে তখন নয়ন ভাইয়ের খালামণিকে বলে, দয়া করে আমার পরিচয়টা গোপন রাখিও, এটা তোমার কাছে আমার অনুরোধ। যেদিন তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে, আমি যদি সেই দিন আমার ফ্যামিলিকে নিয়ে তোমাদের দাওয়াতে যেতাম তাহলে তোমাদের
খাবার সব শেষ হয়ে যেত। আর আমি আসলে কখনোই চাইনি তোমাদের পরিবারের অসম্মান হোক আমার জন্য। আমিও সেই আল্লাহ সৃষ্টি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তবে আমি তোমাদের মতো মানুষ না, আমি জিন জাতি। এতদিন তোমাদের সাথে থেকে আমি পড়াশোনা করেছি। আজ আমার যাওয়ার সময় হয়ে গেছে, তাই তোমাকে জানিয়ে গেলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো যখন নয়ন ভাইয়ের খালামণি শোনার পরেই উনি সেন্সলেস হয়ে যায়। আর ঘন্টা খানেক পরেই কিন্তু এই নয়ন ভাইয়ের খালামণির সেন্স ফিরে আসে। সেন্স ফিরে আসার পরে উনি কিন্তু তন্ন তন্ন করে ওনার যে বান্ধবী ছিল ফাতেমা আন্টি, ওনাকে খুঁজতে থাকে পুরো মাদ্রাসায় খোঁজার পরেও কিন্তু উনি তার যে বান্ধবী ফাতেমা আন্টি ওনাকে খুঁজে পায় না। এক পর্যায়ে হয় কি, খুঁজতে খুঁজতে যেহেতু উনি এটা ভাবে যে হয়তোবা ওনার সাথে মজা করতেছে, চলে যাবে, এই কারণে হয় কি, ওইখানে যে বাস স্ট্যান্ড ছিল সেখানে যায়। সেখানে খোঁজার পরেও উনি এই ফাতেমা আন্টিকে খুঁজে পায় না। ইভেন লিসেনার্স পরবর্তীতে আর কোনোভাবে কিন্তু এই কারো কাছে কিন্তু এই ফাতেমা আন্টির সম্পর্কে আর কোনো তথ্য নয়ন ভাইয়ের খালামণি পায় না। তো উনি আসলে তখন এটা বিশ্বাস করতে বাধ্য হয়, হয়তোবা এই যে ওনার যে বান্ধবী ছিল ফাতেমা আন্টি, উনি হয়তোবা তার মতো মানুষ না, সে হয়তোবা জিন। পরবর্তীতে হয় কি লিসেনার্স, নয়ন ভাইয়ের খালামণি উনি কিন্তু মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে এই ফাতেমা আন্টিকে দেখতে পায়। আর এখনও নাকি তাদের মাঝে যে বন্ধুত্ব সম্পর্ক সেটা নাকি এখনও আছে। যদিও এই ফাতেমা আন্টি কিন্তু নয়ন ভাইয়ের খালামণিকে কোনো ধরনের ক্ষতি করে না, সে মাঝে মাঝে শুধু স্বপ্নের মাধ্যমে এসে তার খালামণির সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। লিসেনার্স, এটাই ছিল ঘটনা, সম্পূর্ণ বাস্তব এবং সত্য একটা ঘটনা। এই আরিফুল ইসলাম নয়ন ভাইয়ের কাছ থেকে যখন আমি এই ঘটনাটা শুনি আর জানতে চাই এটা সত্য কিনা, তিনি আমাকে এটা নিশ্চিত করেন যে এটা একটা সম্পূর্ণ বাস্তব এবং সত্য একটা ঘটনা। তবে লিসেনার্স, এটা কিন্তু বিশ্বাস করা আর না করা এটা কিন্তু একান্তই আপনার উপরে নির্ভর করে। লিসেনার্স, আপনারা কিন্তু আপনাদের আশেপাশে যদি একটু খোঁজ খবর নেন তাহলে কিন্তু আপনারা এরকম সত্য ঘটনা অবশ্যই জানতে পারবেন। বিশেষ করে যদি আপনি আপনার আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে সেখানে যদি গিয়ে যারা হুজুর আছে তাদের থেকে যদি এমন কোনো ঘটনা জানতে চান, আমি বিশ্বাস করি আপনারা তাদের থেকে অবশ্যই এমন ঘটনা জানতে পারবেন। আর জানার পরে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আমাদের জানাতে পারবেন আপনি আমাদের ইমেলে, আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। এটাই ছিল ঘটনা লিসেনার্স। আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর আরিফুল ইসলাম নয়ন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য। আমি আশা করি নয়ন ভাইয়ের কাছে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলে নয়ন ভাই আমাদেরকে পাঠাবেন, আর এই ঘটনাগুলো আমাদের লিসেনারদের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচার করব ইনশাআল্লাহ। তো চলুন লিসেনার্স, কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের আরেকটা সত্য ঘটনায় চলে যায়। ফেয়ার উইথ নায়ার, আমরা গল্প না সত্য ঘটনা বলে থাকি। স্বাগত জানাচ্ছি প্রিয় লিসেনার্স, আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের বৃহস্পতিবারের রাত থার্সডে নাইটের 11 নম্বর এপিসোডের আরও একটা সত্য ঘটনায়। লিসেনার্স, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, যখন আপনারা আমাদের এই ঘটনাগুলো শুনবেন তখন কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা করে লাইক দিবেন, আর আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। লিসেনার্স, আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলোর বা আমাদের ঘটনাগুলো কেমন লেগেছে এই কথাগুলো কিন্তু গঠনমূলক সমালোচনা করেও কিন্তু আমাদের
কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর যদি আপনি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লিসেনার্স, আমি মনে করি আপনার সাথে বা আপনার পরিচিত কারো সাথে বা আপনার এলাকায় অবশ্যই ভৌতিক ঘটনা আছে। আর এই ঘটনাগুলো আপনি চাইলে সংগ্রহ করে আমাদের ইমেল করতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আপনি চাইলে আপনার জানা এই ঘটনাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু মেসেঞ্জারে অডিও কল, ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আছে লিসেনার্স, এগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে আরও একটা ঘটনায় চলে যায়। প্রিয় লিসেনার্স, এখন আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটা একটা গ্রামের ঘটনা এবং আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। লিসেনার্স, এই ঘটনাটি আমাদের দিয়েছেন আরাফাত ভাই। আর এই আরাফাত ভাইয়ের বাড়ি হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৯ নং কামারগাঁও ইউনিয়নের আশিয়া নামক গ্রামে। এই ঘটনাটি ঘটে ওনার মেজো চাচার সাথে। ঘটনাটি ঘটে 1986 সালের দিকে। লিসেনার্স, 1986 সালে কিন্তু শুধু এই তারাকান্দা উপজেলাতেই না, পুরো বাংলাদেশে কিন্তু তখন খুব বেশি বিদ্যুৎ ছিল না। আর থাকলেও খুব অল্প পরিমাণ জায়গায় কিন্তু তখন বিদ্যুৎ ছিল। আর এই যে আরাফাত ভাই ওনাদের যে গ্রামটা ছিল সেখানে কিন্তু তখন বিদ্যুৎ পৌঁছায়নি। আর তাদের গ্রামটা ছিল বনে জঙ্গলে ঘেরা, মানে দিনের বেলাতেও মনে হতো এখানে অন্ধকার। আর তাদের গ্রামের যে চলাচলের যে রাস্তা ছিল লিসেনার্স, এখানেও কিন্তু অনেক জঙ্গলে ভরপুর ছিল। রাত হলেই এই গ্রামটি গভীর অন্ধকারে ভয়ানক একটা রূপ নিত। এই আরাফাত ভাইদের যে বাড়ি ছিল, ওনাদের বাড়ির পাশে বড় একটা জঙ্গল ছিল। আর এখানে 130টির মতো কবর ছিল। আর এই কবরস্থানের পাশেই ছিল হিন্দুদের শ্মশান, যেখানে ওই গ্রামের হিন্দুরা তাদের মানে যারা মারা যেত তাদের যে পোড়ানো সেটা কিন্তু তারা এই শ্মশানে করত। তো যাই হোক, 1986 সালের দিকে এই যে আরাফাত ভাই ছিল তাদের গ্রামে কিন্তু তখন চেয়ারম্যান নির্বাচন হয়। আর এই চেয়ারম্যান নির্বাচনের কারণে তার মেজো চাচা উনি খুব রাত করে তখন বাড়ি ফিরতেন। কখনো কখনো রাত 1টা, কখনো কখনো রাত 2টায় উনি বাড়ি ফিরতেন। আসল হতো কি, উনি কিন্তু নির্বাচন করে নাই, যারা চেয়ারম্যান পদপ্রার্থী ছিল তাদের প্রচারণায় কিন্তু উনি রাত করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন। আর এই কারণে কিন্তু ওনার ফিরতে অনেক বেশি দেরি হতো। তো যাই হোক, একদিন উনি রাতের বেলা বাড়ি ফিরতেছিল। তখন সময়টা ছিল লিসেনার শীতকাল, শীতের ঘন রাত, কুয়াশায় ঢাকা গ্রাম। আর এই যে আরাফাত ভাই ওনাদের বাড়িতে আসতে কিন্তু এই কবরস্থান ছিল, এই কবরস্থানের পাশ দিয়ে ছিল একটা রাস্তা, আর এই রাস্তা দিয়েই কিন্তু ওনাদের বাড়িতে আসতে হতো। তো আরাফাত ভাইয়ের চাচা উনি ওই রাস্তা দিয়ে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে উনি খেয়াল করে হঠাৎ করেই ওনার চোখ যায় এই কবরস্থানের দিকে। আর উনি তখন দেখতে পায় এই কবরস্থানে একটা মুরব্বি, মনে হচ্ছে সোনার একটা লাঠি হাত দিয়ে ধরে উল্টো দিকে দাঁড়িয়ে থেকে দোয়া পড়তেছে। মানে লিসেনার্স, কেউ যদি কবর জিয়ারত করে আর মোনাজাত ধরে, মোনাজাত ধরার সময় কিন্তু তার সাথে যদি লাঠি থাকে সেই লাঠিটা কিন্তু
সে তার পায়ের সাথে বা তার শরীরের সাথে কিন্তু হেলান দিয়ে রেখে দেয়। তো এমনই অবস্থায় সে একটা মানুষকে দেখতে পায় এবং মনে হচ্ছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়তেছে। তো এই আরাফাত ভাইয়ের চাচা উনি ছিল অনেক সাহসী একজন মানুষ। তো সাহসী মানুষ হওয়ার কারণে সে কিন্তু এত রাত্রে কবরস্থানে এমন একটা মানুষকে দেখে উনি কিন্তু ভয় পায় না। তো ভয় না পেয়ে হয় কি, উনি এই মানুষটাকে ডাকাডাকি শুরু করে দেয়। তো ডাকাডাকি করার পরেও যখন উনি আসলে কোনো সারা শব্দ না পায়, এরপরে উনি এই লোকটার দিকে এগিয়ে যেতে থাকে। তো সামনে যাওয়ার পর উনি ওনার যে লাঠিটা ছিল এই লাঠিটা ধরে ওনাকে ডাক দেয়। তো ডাক দেওয়া মাত্রই হয় কি, হঠাৎ করে ওনার সামনে এই লোকটা অদৃশ্য হয়। আর তখন কিন্তু এই আরাফাত ভাইয়ের চাচা উনি একটু ভয় পায়। তো ঠিক তখন উনি উল্টো দিকে দৌড় দেওয়া শুরু করে। আর হঠাৎ করে উনি যখন দৌড় দেওয়া শুরু করে, তার সামনেই প্রায় 9 ফুট লম্বা এমন একটা কালো অবয়ব তার সামনে এসে দাঁড়ায়। আর তিনি কিন্তু তখন পর্যন্ত খুব বেশি ভয় পাওয়া তখনও কিন্তু সেটা পায় না। এই অবয়বটাকে যখন উনি দেখতে পায়, অবয়বটাকে দেখার পরেও কিন্তু উনি আবার দৌড় দেওয়া শুরু করে। আবার যখন উনি দৌড় দেওয়া শুরু করে, হঠাৎ করে সে অদৃশ্য কিসের সাথে যেন একটা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর মাটিতে যখন তিনি পড়ে যায় তখন তিনি খেয়াল করে, যদিও তখন শীতকাল ছিল, তখন উনি খেয়াল করে চারদিকে মনে হচ্ছে ভয়ানক একটা ঝড়ো বাতাস বইতেছে এবং চারদিকে যে গাছগুলো ছিল বিছানার, এই গাছগুলো মনে হচ্ছে মাটিতে একবার পড়ে যাইতেছে আবার উপরে উঠতেছে। তো এমন একটা ভয়ানক পরিবেশ সে তখন খেয়াল করে। তো উনি তখন আবার উঠে তখন সে কবরস্থানের দিকে তাকায়। আর তখন সে এই কবরস্থানে দেখতে পায় যে সাদা কাপড় পরা অনেকগুলো লোক এবং পিচ্ছি পিচ্ছি কিছু বাচ্চাদের মতো বাচ্চা ছেলে মনে হচ্ছে কবর খোঁড়ার চেষ্টা করতেছে। তো এটা দেখে সে খুব বেশি ভয় পায় এবং সাথে সাথে সে করে কি, উল্টো দিকে আবার দৌড়ানো শুরু করে। তো উনি যখন দৌড়াতে থাকে, উনি দৌড়ানোর সময় যখন পিছনের দিকে তাকায় তখন সে খেয়াল করে এই যে কালো অবয়বটা, এটা মনে হচ্ছে আরাফাত ভাইয়ের চাচার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আসতেছে। তো যাই হোক, এই আরাফাত ভাইদের বাড়ির পেছনে কিন্তু একটা বড় গাব গাছ ছিল। আর এই আরাফাত ভাইয়ের মৃত চাচা উনি যখন দৌড়াতে দৌড়াতে এই গাব গাছের কাছে আসে, এখানে আসার পরেই কিন্তু উনি অজ্ঞান হয়ে পড়ে যায়। আর উনি যখন জ্ঞান হারিয়ে ফেলার আগে কিন্তু উনি অনেক জোরে একটা চিৎকার দেয়। আর যেহেতু লিসেনার্স রাত তখন প্রায় 1টা থেকে 2টার মতো ছিল, যেহেতু গ্রামের মানুষ ওনারা সবাই ঘুমিয়েছিল, আর এই কারণে কিন্তু ওনার চিৎকার সে সময় কেউ শুনতে পায় না। তো সকালবেলা এই আরাফাত ভাইয়ের চাচা উনি নিজেকে আবিষ্কার করে ওনার বাড়িতে। তো এরপর ওনার যখন আসলে সেন্স আসে, উনি সেন্স আসার পরে কিন্তু ওনার বাড়ির সবাইকেই এই ঘটনাটা খুলে বলে। তো যাই হোক, পরের দিন উনি যখন ঘুমাতে যায়, উনি ঘুমানোর সময় ওনার স্বপ্নের ভিতরে এই অবয়বটা আসে। আর এই অবয়বটা তাকে এসে বলে, আজ একটুর জন্য বেঁচে গেলি। এইভাবে এই অবয়বটা তাকে হুমকি দেয়। আর লিসেনার্স, যখন এই অবয়বটা তাকে হুমকি দেয় স্বপ্নের ভিতরে, তখন কিন্তু এই অবয়বটা দৃশ্যমান ছিল না, মনে হচ্ছে যেন এক অদৃশ্য কোনো এক উৎস থেকে এই অবয়বটা তাকে হুমকি দিতেছে। পরবর্তীতে কিন্তু এই আরাফাত ভাইয়ের চাচার সাথে আর কোনো ধরনের যে ভৌতিক ঘটনা এগুলো কিন্তু ঘটে নাই। স্বপ্নে বা বাস্তবে কোনো ধরনের ঘটনা বা তাকে যে কোনো ধরনের ক্ষতি করা এইগুলো কিন্তু ঘটে নাই। তো এটাই ছিল আসলে ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। লিসেনার্স, গ্রাম অঞ্চলে কিন্তু প্রত্যেকটা মানুষের সাথেই এমন কোনো ছোট ছোট বা বড় বড় ভৌতিক অভিজ্ঞতা আছে।
আর গ্রামে যেহেতু শহরের তুলনায় গ্রামে কিন্তু একটু বেশি পরিমাণে গাছপালা থাকে, আর এই কারণে কিন্তু গ্রামে যে নিরিবিলি পরিবেশ বা নির্জন জায়গা এগুলো কিন্তু শহরের তুলনায় বেশি। এসব কারণেই গ্রামে আমরা অধিকাংশ সময় গ্রামের যে ভৌতিক ঘটনা এগুলো কিন্তু বেশি শুনতে পাই। লিসেনার্স, আপনাদের জানা যদি এমন কোনো ঘটনা থাকে বা আপনাদের পরিচিত কারোর সাথে যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনার এলাকায় প্রচলিত আছে এমন যদি কোনো সত্যিকারের ভৌতিক ঘটনা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আপনারা কিন্তু আপনাদের আশেপাশে যারা আছে বা আপনারা যারা গ্রামে থাকেন, আপনারা যদি কোনো বয়স্ক মানুষ বা কোনো মুরব্বী টাইপের মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তাহলে কিন্তু আপনারা অনেক ঘটনা জানতে পারবেন। আর এইটা কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয়। লিসেনার্স, আমি আশা করি আপনারা এই ঘটনাগুলো সংগ্রহ করে আমাদেরকে পাঠাবেন। আর আপনারা পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। আপনারা যখন আমাদের এই ভিডিওগুলো শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন, আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইমেল যে ঠিকানা লিসেনার্স, এটা কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। আর আপনারা চাইলে আপনার জানা এই ঘটনাগুলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। এরপরেও আরও যদি সহজভাবে আপনি আপনার জানা এই ঘটনাগুলো আমাদের পাঠাতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে লিসেনার্স ফেসবুক আইডির, এই লিঙ্কে ক্লিক করে কিন্তু মেসেঞ্জারে গিয়ে আপনার জানা এই ঘটনাগুলো আমাদের অডিও কল, টেক্সট অথবা ভয়েস ক্লিপের মাধ্যমে কিন্তু আমাদের জানাতে পারেন। লিসেনার্স, পৃথিবীতে ভূত বলতে আসলে কিছু নাই। যেটা আছে সেটা হলো জিনদের সাথে ঘটে যাওয়া অথবা মানুষের সাথে জিনদের ঘটে যাওয়া যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে কিন্তু আমরা ভৌতিক ঘটনাগুলো হিসেবে বলে থাকি। আর লিসেনার্স, আপনারা তো সবাই জানেন যে মানুষের ভিতরে যেমন ভালো, খারাপ, দুষ্ট মানুষ আছে, তেমনিভাবে জিন জাতির ভিতরেও কিন্তু ভালো জিন, খারাপ জিন, দুষ্ট জিন আছে। আর এই যে ভৌতিক ঘটনাগুলো যে হয়, এই ঘটনাগুলো কিন্তু মূলত যে খারাপ জিন বা দুষ্ট জিন আছে তাদের সাথে মানুষের যে ঘটে যাওয়া যে ঘটনা, এই ঘটনাগুলোকে কিন্তু আমরা ভৌতিক ঘটনা হিসেবে বলে থাকি বা জেনে থাকি। তো আজকে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের 11 নাম্বার যে এপিসোড ছিল লিসেনার্স, এই 11 নাম্বার এপিসোডটা এই পর্যন্তই। আমি আশা করি লিসেনার্স 11 নাম্বার এপিসোডের সবগুলো ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর লিসেনার্স, কোন ঘটনাটা আপনাদের বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিসেনার্স, যেহেতু আমরা নতুন করে শুরু করেছি আমাদের ইউটিউব যাত্রা, সবেমাত্র 2 মাস হলো, এই কারণে কিন্তু আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমাদের অনেক বেশি প্রয়োজন। আর আপনারা কিন্তু প্রথমে আমাদের যেভাবে সাপোর্ট করতে পারেন, ভালোবাসতে পারেন, সেটা হলো আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পরে কিন্তু আপনারা আমাদের ঘটনা পাঠাবেন। আর লিসেনার, শুধুমাত্র ঘটনা পাঠালে কিন্তু হবে না। যারা আসলে সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন। আর যখন আপনি আমাদের এই চ্যানেলের ঘটনাগুলো শুনবেন, তখন কিন্তু অবশ্যই এই ভিডিওগুলোতে একটা করে লাইক দেবেন। এতে করে হবে কি লিসেনার্স, ইউটিউবের যে অ্যালগরিদম আছে তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো বাকি যারা এমন ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের কাছে কিন্তু আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো পৌঁছিয়ে দিবে। তো আজ এই পর্যন্ত লিসেনার্স, পরবর্তীতে কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।